যশোধরা, আমাকে তুমি চিনতে পারছো না? না না মানে আপনাকে ঠিক আমি তো তোমাকে দেখেই চিনতে পেরেছি। তুমি উপতিষ্যের মাসতুতো বোন, আমাদের জয়দ্রথের স্ত্রী। কিন্তু আপনি? আমি মহানামা আর ত্রিজটার মাসি। সবাই আমায় মাসুমা বলেই ডাকে। আহা থাক থাক মা, তোমার সাথে দেখা হয়েছিল তোমার বিবাহের সময়, তারপরে আর। তা তোমার ছেলে তো ঐশিকার কাছে, তাই না? না, ওকে আমি নিয়ে এসেছি। এখনো কোথায়? এই তো আমার ঘরে বিশ্রাম নিচ্ছে। তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। জয়দ্রথের কথা ভাবছো বুঝি? আসলে বাইরে এইরকম একটা অবস্থা, তার মধ্যে উনি প্রাসাদে নেই। কোথায় আছেন, কি করছেন, আমি কিচ্ছু জানতে পারছি না। আশ্চর্যের বিষয় কি জানো তো, যে জয়দ্রথ উপতিষ্য আর ঐশিকার জন্য এত করে, তাকেই কিনা এই বিপদের মধ্যে ঠেলে দেওয়া হলো। আচ্ছা, আপনি বলতে পারবেন যে আমি ওনার খবর কিভাবে পাবো? না গো, বাইরে এইরকম অবস্থা, তাতে তো কারোরই কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমি যে এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এত কাতর হয়েও না যশোধরা। আমি হলে কিন্তু কখনো জয়দ্রথকে এই বিপদের মুখে ঠেলে দিতাম না। বুঝতে পারছি তুমি খুব মানসিক অশান্তিতে ভুগছো। এসো আমার সঙ্গে, এসো এসো। জয়দ্রথ, তুমি উপতিষ্য আর ঐশিকার খুবই বিশ্বস্ত, তাই না? কিন্তু আমি যে তোমার স্ত্রীকে ওদের বিরুদ্ধে আমার অস্ত্র হিসেবে ব্যবহার করব। কি বুঝছেন রাজবৈদ্য মশাই? অত্যধিক মানসিক আঘাত এবং বিষাদগ্রস্ত হয়ে পড়ায় রানীমা জ্ঞান হারিয়েছেন। কি হবে এখন? মানে ঐশিকা সুস্থ হয়ে উঠবে তো? হ্যাঁ, অবশ্যই উঠবেন, তবে এক্ষেত্রে একটু সময় লাগতে পারে। আসলে কি জানেন, রানীমা অত্যধিক মানসিক আঘাত পেয়েছেন এবং সেটা সহ্য করতে না পারায় রানীমা ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়েছেন। কিন্তু এই দুর্বলতা তাহলে কিভাবে কাটানো যেতে পারে রাজবৈদ্য মশাই? রাজকুমারী খনা ফিরে আসলে সেটাই হবে সবচেয়ে ভালো ঔষধি। তবে কি জানেন, রানীমার
মানসিক শান্তি বিশেষ প্রয়োজন। এই মানসিক শান্তি যদি কোনোভাবে বিঘ্নিত হয় তাহলে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করতে পারে। এছাড়া আর কি অন্য কোনো ঔষধি নেই? আমি কিছু প্রয়োজনীয় ভেষজ ঔষধি পাঠিয়ে দিচ্ছি, সেগুলো সময় মতো তাকে সেবন করাবেন। আর দেখবেন রানীমার যেন কোনোভাবেই মানসিক শান্তি বিঘ্নিত না হয়, আর সঠিক বিশ্রাম যেন তিনি পান সেদিকে একটু সতর্ক দৃষ্টি রাখবেন, কেমন? আমি তাহলে এখন আসি। প্রণাম। প্রণাম। রাজবৈদ্য মশাই কি বললেন? বৌরানীর শরীরের অবস্থা এখন কেমন আছে? বললেন ঐশিকার মানসিক শান্তির প্রয়োজন। যতক্ষণ না খনাকে দেখতে পাচ্ছে ততক্ষণ ঐশিকার অবস্থার উন্নতি হওয়া অসম্ভব। কিন্তু রাজবৈদ্য মশাই বললেন যে রাজিমা, একটা উপায় আছে যাতে করে ঐশিকার অবস্থার কিছুটা হলেও উন্নতি সম্ভব। খনাকে অপহরণ করার পরেও কিন্তু ঐশিকা নিজেকে সংযত রাখতে পেরেছিল, কারণ ওর কাছে তখন জয়দ্রথের ছেলে ছিল। কিন্তু এখন তো তাহলে আমি এখনই যশোধরার কাছে যাচ্ছি, আর যশোধরার কাছ থেকে ওর ছেলেকে বৌরানীর কাছে নিয়ে আসছি। যশোধরাকে একটু বুঝিয়ে বলতে হবে, তাহলে ও নিশ্চয়। যশোধরা কি মানতে চাইবে? এই মুহূর্তে ঐশিকার ওপর ক্ষুণ্ণ হয়ে রয়েছে। তাছাড়া জয়দ্রথের কোনো খবর পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় কি? তবুও আমি চেষ্টা করব, আমি ওকে বারবার করে অনুরোধ করব যেন ওর ছেলেকে একবার বৌরানীর পাশে দেয়, তাহলে ও নিশ্চয়ই মুখ ফিরিয়ে থাকতে পারবে না। তোমার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি যশোধরা, কিন্তু আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম। আমি বুঝতে পারিনি রাজদি, আমি বুঝতে পারিনি যে এত বড় একটা বিপদ আসছে আমার সামনে। ওনার জন্য দুশ্চিন্তা আমার। আসলে জয়দ্রথ উপতিষ্য আর ঐশিকার প্রতি অত্যন্ত কর্তব্যপরায়ণ, আর সেটার অপব্যবহার করা হয়। এই রকমই হয়। নরম মাটি পেলেই সবাই আঁচড়াতে শুরু করে, আর তাই তো জয়দ্রথকেই ওই বিপদের মুখে ঠেলে দেওয়া হলো। বোকা, বড্ড বোকা আমি। আর তাই জন্য বৌরানীর পক্ষ নিতে গিয়ে আমি ওনার জীবনে এত বড় একটা বিপদ ডেকে আনলাম। তোমার কি দোষ বলো তো? তোমাকে তো যেমন বোঝানো হয়েছে তুমি তেমনটাই বুঝেছো। আর উনিও কেমন আশ্চর্য ভাবো, ওনার পরিবার সন্তানের থেকে দাদা, বৌরানী আর খনা বেশি প্রয়োজনীয়। আশ্চর্য। তার কারণটা যে তোমায় বললাম যশোধরা, ও অত্যন্ত কর্তব্যপরায়ণ। তবু ভালো, আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমার সন্তানের কিছু হয়নি। ওর যদি কিছু একটা হতো। ছি, ওভাবে কেউ বলে? তোমার সন্তানের কিচ্ছু হবে না। তোমার সন্তানকে সুস্থ রাখতে হয়েছে যশোধরা, খনার অপহরণ সুষ্ঠুভাবে চালানোর জন্য। সবার দৃষ্টি তোমার সন্তানের ওপর ছিল, আর খনা
প্রাসাদ থেকে অদৃশ্য হলো? ভিতরে আসতে পারি? তা আবার হয় নাকি? হ্যাঁ গো রাজকুমারী, তখন ওই বড় হাতিটি তার সুরে করে বাঘকে পেঁচিয়ে এই মারে ওই মারে, আমরা সবাই দেখেছি। তখন ওই রাস্তাটা ফাঁকা ফাঁকা করছে, তখন বাঘ চারিদিকে একবার তাকিয়ে নিয়ে উড়মুড়ে ছুটে পালিয়ে গেল। ওখানে ওখানে হাতিটা কি করলো? হাতি তখন আচ্ছা রাজকুমারী, তোমার কি আমাদেরকে ভয় করে না? না, ভয় পাবো কেন? সে কি, তোমার আমাদের একটুও ভয় করে না? কি মুশকিল, তোমার সঙ্গীরা তো সবাই আমার বন্ধু হয়ে গেছে। বন্ধুদের কি কেউ ভয় পায়? বন্ধু? কি হলো, হাসছো যে? জলদস্যুরা বন্ধু? কেন, তুমি তো বলেছো জলদস্যুরা সাধারণ মানুষেরই মতো। তাহলে তাদের সাথে বন্ধুত্ব করতে বাধা কোথায়? তা ঠিক, তাদের সাথে বন্ধুত্ব করতে কোনো বাধা নেই, কিন্তু আমি তো তোমার বন্ধু নই। তুমি তো আমার বন্ধু কোনোদিনও হতেও চাওনি। বেশ বেশ, তাহলে আজ চাইলাম, আজ থেকে আমি তোমার বন্ধু। বলো, তুমি কি তোমার বন্ধুর কাছে কিছু চাও? হ্যাঁ, আমার মা বাবাকে চাই। আমার মা বাবা ছাড়া আমার খুব মন খারাপ করে। আবার আমাকে ছাড়া তাদের কি অবস্থা কে জানে। কিন্তু সেটা তো এই মুহূর্তে সম্ভব নয়। আমি এই মুহূর্তে তো তোমাকে তোমার মা বাবার কাছে নিয়ে যেতে পারবো না। বাহ, বন্ধু বললে আর এটুকু করতে পারবে না? পারবো না। ঠিক আছে, তোমার সঙ্গীদের ডেকে দাও। কেন? ওদের সাথে থাকতেই তো আমার খুব ভালো লাগে। ওরা আমাকে কত মজার মজার গল্প বলে। কেউ গল্প না বললে আমি ঘুমোতেও পারি না। তা তুমি আমাকেও কিছু কম ভাবো নাকি? আমিও তোমাকে গল্প বলে ঘুম পাড়াতে পারি। অত সোজা নয়। সব পুরুষ মানুষ গল্প বলে ঘুম পাড়াতে পারে না। একজনই পারে, যে আমাকে বহুবার ঘুম পাড়িয়েছে। তাই? তা কে সে? সে এখন রাজ্য পরিদর্শনে বেরিয়েছে। সে যখন এসে শুনবে তোমরা আমাকে অপহরণ করেছো, তখন দেখবে। কি দেখবো? মানে সে আমাদের কি করবে? দেখতেই পাবে। কিন্তু বলে রাখলাম, তোমাদের কপালে অশেষ দুঃখ থাকবে। দুঃখ থাকবে? তা সে কে? তোমার বাবা? বাবা? বাবা তো সব সময় বলে ক্ষমা করে দেওয়াই মানুষের সবচেয়ে বড় গুণ। কিন্তু এক্ষেত্রে সে তোমাদের ছাড়বে না। তাহলে তার সঙ্গে তো একবার দেখা করতেই হচ্ছে, যে তোমার এত প্রিয়। সে আমার প্রিয় হবে না? সে যে ভাই কাকা। প্রধানের বাহবা তো সত্যি দিতেই হয়। রাজকুমারীও ভাবে যে প্রধান তার ভালো চায়। আচ্ছা রাজকুমারী, তুমি তোমার ভাই কাকা সম্পর্কে কিছু বলো তো শুনি। ভাই কাকা আমার সব থেকে প্রিয় কাকা।
ভাই কাকা একবার রাজকুমারী, ভয় পাও না। তুমি না সাহসী মেয়ে, ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, আমি আছি। হ্যাঁ, ঈশ্বর, আবার ভূমিকম্প। ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার আগে তোমার সাথে আমার একটু কথা আছে। বৌরানী অজ্ঞান হয়ে পড়েছেন।